রাজনীতির পাড়া থেকে শুরু করে সব মহলে আলোচনায় ডাকসু নির্বাচন, ফলাফলে প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও মত বিশ্লেষকদের। চলছে ডাকসুর ভোট গ্রহণ, দুটি ব্যালট পেপারে দেয়ার পোলিং অফিসারকে অব্যাহতি, দায়িত্ব পালনকারী সাংবাদিকদের মৃত্যু। ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 21 জেলার, আটকা পড়েছে শত শত যানবাহন, ভোগান্তিতে যাত্রীরা। নেপালের কারফিউ ভেঙে আবারও রাজপথে তরুণরা, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে আগুন, ফেসবুক নিষেধাজ্ঞার জন্যই প্রতিবাদ নয় মত অনেকের। এবং আজ পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের 17তম আসরের, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আলোচনার কেন্দ্রে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই নির্বাচন নিয়ে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয়, আলোচনা চলছে দেশের রাজনীতি, গণমাধ্যম সহ সব মহলে। বিশ্লেষকেরা বলছেন ডাকসু নির্বাচনের ফলাফল প্রভাব ফেলবে আসন্ন জাতীয় নির্বাচনেও। সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 37 বার ডাকসু নির্বাচন হয়েছে। 1971 থেকে 1990 সাল পর্যন্ত 19 বার নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র 7 বার। 1991 সালের পর থেকে ডাকসু নির্বাচন একেবারে অমাবস্যার চাঁদ হয়ে যায়। সবশেষ 2019 সালে হয় ডাকসু নির্বাচন। সেই নির্বাচন ঘিরেও ছিল নানা বিতর্ক, নানা প্রশ্ন। প্রায় 6 বছর পর আবারও হচ্ছে ডাকসু নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই নির্বাচন নিয়ে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয়, আলোচনা চলছে দেশের রাজনীতি, গণমাধ্যম সহ সব মহলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ডাকসু নির্বাচনের প্রভাব কি পড়বে জাতীয় নির্বাচনে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছিল। প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থায় তরুণদের অনেকেই দেশের নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যে কারণে অনেক বছর ধরে এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভোটাধিকার চর্চার সুযোগ পাননি। আর সে কারণে গণ অভ্যুত্থানের পর নতুন পটভূমিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের মানুষের মধ্যেও নানা আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রগতিশীল ছাত্র সংগঠন সহ বিভিন্ন ছাত্র সংগঠন আলাদা আলাদা প্যানেলে অংশ নিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, ছাত্র সংসদ নির্বাচনে হার জিতের ব্যাপারটা রাজনৈতিক দলগুলোর জন্য এখন মান সম্মানের লড়াই হয়ে গেছে, যে কারণে এই নির্বাচন ও এর ফলাফল নিয়ে বিএনপি, জামায়াত কিংবা এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর মধ্যেও উচ্ছ্বাস ও আশঙ্কা দুটোই রয়েছে। যে কারণে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পেজগুলো থেকে তাদের সমর্থিত প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট চাইতেও দেখা গেছে। যদিও বিএনপির দাবি, তারা এই নির্বাচন ঘিরে দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রচারণা চালাননি। সবশেষ 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, ওই নির্বাচনে স্বতন্ত্রভাবে ভিপি নির্বাচিত হয়েছিলেন বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ডাকসুতে ভিপি নির্বাচিত হওয়ার পর তিনি রাজনৈতিক দল গঠন করেছিলেন। একই সাথে জুলাই আন্দোলনে তার দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এছাড়াও অতীতে বিভিন্ন সময়ে ডাকসুতে যারা ভিপি, জিএস কিংবা গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন, তাদেরও রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে, যে কারণে রাজনৈতিক দলগুলো এবার এই নির্বাচনকে অনেক আলাদা গুরুত্ব দিয়ে দেখছে। এছাড়াও বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় নির্বাচনের আগে এবারের ডাকসু নির্বাচন সরকারের জন্য একটা রিহার্সাল, যে কারণে এটার প্রতি সবার নজর রয়েছে। তাসলিমা তিথি, জাগো নিউজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন উৎসবমুখর পরিবেশে। এদিকে নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলার অমর ২১ হলের ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে ২টি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে নিশ্চিত করে জানানো হয় বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে আছেন রিপোর্টার ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছি সেখানে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন বেলা ৩টা পেরিয়ে গিয়েছে, প্রায় ৭ থেকে ৮ ঘন্টা কিন্তু এই ভোট গ্রহণ চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি কেন্দ্র, শারীরিক চর্চার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে। আমরা এই কেন্দ্রে খোঁজ নিয়েছি যে এই কেন্দ্রে ইতিমধ্যে প্রায় 70% ভোট সেটি কিন্তু কাস্ট হয়েছে এবং এই কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ৪,০০০-এর অধিক। এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত পরিবেশ নিয়ন্ত্রণে থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এই মুহূর্তে এই কেন্দ্রের বাহিরে অবস্থান করছেন এবং একটি জটলা সেটি কিন্তু আমরা এই কেন্দ্রের বাহিরে দেখতে পাচ্ছি। তবে আর কিছুক্ষণ পরে কিন্তু ভোট গ্রহণ শেষ হবে। বিকেল ৪টা নাগাদ এই ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবে, তার পরবর্তীতে গণনা শুরু হবে। তো এই ছিল আমার কাছে এই শারীরিক চর্চা ভোট কেন্দ্র থেকে সর্বশেষ চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার ইসমাইল সিরাজি। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় অসুস্থ হয়ে এক সাংবাদিক মারা গেছেন। জানা গেছে তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সংবাদ সংগ্রহকালে দুপুর ১:৩০টার দিকে তার মৃত্যু হয়। মৃত সাংবাদিকের নাম তারিকুল ইসলাম। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। জানা যায় ডাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলি। হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ডাকসু নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ভোট দিচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলানো যাবে না, তবে ডেফিনেটলি এটি মডেল হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী জাতীয় নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এর আগে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। তিনি তার ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে লেখেন, এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন, সবাইকে নির্বাচন মোবারক। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিব। আদিব, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আদিব, আজ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে সেখানে আসলে কেমন পরিবেশ বা বিরাজ করছে বা সুষ্ঠুভাবে আসলে সম্পন্ন হচ্ছে কিনা। আপনাকে ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে ঘড়িতে কিন্তু ৩:১০ অর্থাৎ আর ৫০ মিনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি চলবে। যদি কোনো ভোটার ৪টার মধ্যে এসে লাইনে দাঁড়ায় তাহলে
যতক্ষণ না তারা ভোট দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। অর্থাৎ খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে এবং এরপরে গণনা হবে। আমরা যদি আজ সকাল থেকে যে চিত্রটা দেখা গেছে ক্যাম্পাসে সেটি বলি, তাহলে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা খুব উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের যে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছিল সেই কেন্দ্রগুলোতে এসেছে। অনেকে কেন্দ্রে এসে বলেছেন যে তারা আসলে সারা রাত ঘুমাননি, ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা এক ধরনের রোমাঞ্চিত ছিলেন এবং তারা সকালে এসেছেন, ভোট দিয়েছেন। আমরা যদি বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে, কিন্তু মোটা দাগে যদি বলতে যাই তাহলে এই নির্বাচনে সকালে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে। সেখানে ছাত্র দলের সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি আসলে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন এবং তখন কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিছু সংবাদ প্রকাশিত হয় যে এই ভোট কেন্দ্রের ভিতরে একজন ভিপি প্রার্থী ঢুকে পড়াটা আচরণবিধি লঙ্ঘন। এবং পরবর্তীতে সে সময় কিন্তু রিটার্নিং যে কর্মকর্তারা তারাও কিন্তু বলেছেন যে এটি আচরণবিধি লঙ্ঘন। পরবর্তীতে দেখা যায় যে ডাকসুর যে আচরণবিধি আছে সেই আচরণবিধিতে আসলে ভোট কেন্দ্রের মধ্যে প্রার্থীরা ঢুকতে পারেন বলে অনুমোদন দেওয়া আছে। এরপরে কিন্তু বিষয়টি নিয়ে একটু আলোচনা হয়েছে। এরপর দুপুর 11:30 থেকে 12টার দিকে একটি ঘটনা ঘটেছে, সেটি হলো রোকেয়া হলের শিক্ষার্থীরা যে কেন্দ্রে ভোট দিচ্ছেন টিএসসি কেন্দ্রে এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে এক ছাত্রী, তিনি আসলে তার হাতে এমন একটি ব্যালট পেপার দেওয়া হয়েছে যেখানে কিনা দুজন প্রার্থীর ব্যালটে আগে থেকেই টিক চিহ্ন দেওয়া ছিল এবং সেই প্রার্থী কিন্তু সেই ভোটার কিন্তু সঙ্গে সঙ্গে এটির প্রতিবাদ জানিয়েছে এবং তিনি কিন্তু সেই ব্যালটটা ফেরত দিয়েছেন। এটি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে সেখানে আসলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট, সেই জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী SM ফরাদ হোসেন, তাদের দুজনের নামের পাশে সিল দেওয়া ছিল, যার ফলে অন্যান্য যে প্রার্থীরা ছিলেন তারা কিন্তু এটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে অন্যতম হলো ওই যে কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে সেই কেন্দ্রের যে নির্বাচনী কর্মকর্তা তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হবে। যদি এই ক্ষেত্রে তার কোনো অবহেলা থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে আরও কিছু ঘটনা সামনে এসেছে। এখানে ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের প্রার্থীরা কিন্তু বলছেন যে আসলে এটি একটি ষড়যন্ত্র, এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, কারণ কোনোভাবেই কোনো ব্যালটে আগে থেকেই সিল মারার কোনো প্রশ্নই আসে না। এবং ওই কেন্দ্রের যে নির্বাচনী অন্য কর্মকর্তারা ছিলেন তারাও কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন যে আসলে ওই ব্যালটটাই কিভাবে আগে থেকেই টিক চিহ্ন দেওয়া ছিল বা ক্রস চিহ্ন দেওয়া ছিল সেটি তারা বলতে পারছেন না, কারণ ওই ভোটার নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার নিয়ে ভোট কক্ষে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এসে বলেন যে আসলে ব্যালটে দাগ দেওয়া, তার প্রেক্ষিতে তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডাও হয়। তো মোটা দাগে বলতে গেলে সারাদিনের যে নির্বাচনী পরিবেশ সেটি আসলে ভোটের যে একটা পরিস্থিতি বা আমেজ সেটা ছিল। শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাপক, আমরা জানতে পেরেছি দুপুর 12টা পর্যন্ত যে হিসাব, সেই হিসাবে প্রত্যেকটি কেন্দ্রেই 30 থেকে 35 বা কোনো কেন্দ্রে 40% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের একটা ব্যাপক উপস্থিতি দেখা গেছে। কোনো কেন্দ্রে তার চেয়েও বেশি ভোট কাস্ট হয়েছে বলেও খবর পাচ্ছি আমরা। আরেকটি খুবই দুঃখজনক ঘটনা, আমাদের এর আগে সংবাদে দর্শকদেরকে জানানো হয়েছে যে কার্জন হল কেন্দ্রে একজন সাংবাদিক অসুস্থ হয়ে মারা গেছেন। আমরা যতদূর জানতে পেরেছি তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি আসলে মারা গেছেন। তিনি একটি অনলাইন ভিত্তিক মাল্টিমিডিয়া টেলিভিশন সেটির রিপোর্টার ছিলেন, তরিকুল ইসলাম শিবলি নাম। তিনি আসলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এটি ডাকসু নির্বাচনের আজকের দিনের সবচাইতে আলোচিত ঘটনা। আচ্ছা, এই প্রায় 6 বছর পর কিন্তু ডাকসু নির্বাচন হচ্ছে। এই ডাকসু নির্বাচনকে নিয়ে তাহলে এত আগ্রহ কেন সকলের মধ্যে? আসলে দেখুন যে ডাকসু নির্বাচনে যারা ভোট দিচ্ছে তাদের বেশিরভাগেরই বয়স 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ অনেকে বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ভর্তি হয়েছে, কেউ বা মাস্টার্স শেষ করে এমফিল করছে, কিংবা কেউ দ্বিতীয় মাস্টার্সে ভর্তি হয়ে আছেন, এরকম শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। এই যে 20 থেকে 30 বছর বয়সী শিক্ষার্থীরা, তারা কিন্তু এই বিগত যে 15 বছর আওয়ামী লীগের যে একটা শাসনামল ছিল সেই শাসনামলে কিন্তু বারবার ভোটাধিকার লঙ্ঘন হয়েছে এবং ভোটের যে পরিবেশ বা নির্বাচনী যে একটা ব্যবস্থা কাঠামো সেটি আসলে ছিল না। কোনো সময় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন এমপিরা, কোনো সময় এমন হয়েছে যে রাতেও ভোট হয়ে গেছে, এরকম অভিযোগও বিভিন্ন সময় উঠেছে এবং সেগুলো কিন্তু এখন এই সরকার আসার পরে তদন্ত করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সত্যতা বেরিয়ে আসছে।
তো এই যে দীর্ঘদিনের যে নির্বাচন কাঠামো ভেঙে ফেলা এবং ভোট দিতে না পারার একটা আক্ষেপ, সেই জায়গা কিন্তু ডাকসুতে সেই জায়গার একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, সেই প্রভাব এখানে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা কেউ 2013 সালে ভোটার হয়েছে, কেউ 2016 সালে ভোটার হয়েছে, কেউ বা 2023 সালে ভোটার হয়েছে, কিন্তু তারা কখনোই ভোট দিতে পারেননি, কখনোই কোনো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনেও অনেক ক্ষেত্রে ভোট দিতে পারেননি। ফলে তারা যে ডাকসু নির্বাচনে ভোট দিতে পারছেন এবং বিশ্ববিদ্যালয় লাইফে, অর্থাৎ আপনি একটু যদি আমরা পেছনের ইতিহাস বলি, যে স্বাধীনতার পর কিন্তু এটি নবম ডাকসু নির্বাচন, অর্থাৎ যারা নির্বাচিত হবেন এবং কার্যনির্বাহী কমিটি গঠিত হবে, সেটি নবম ডাকসু নির্বাচনের কার্যনির্বাহী কমিটি। অর্থাৎ এই যে 54 বছরে, যেখানে প্রতি বছর ডাকসু হওয়ার কথা, সেখানে এই 54 বছরে মাত্র 9টি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ যারা এখন ভোট দিচ্ছেন তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন এবং অনেকেই বলছেন যে 1 বছর আগেও তারা আসলে কল্পনা করতে পারেননি যে তারা বিশ্ববিদ্যালয় জীবনে এই ছাত্র সংসদের ভোট দিতে পারবেন। এই সার্বিক পরিস্থিতির কারণেই আসলে ডাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আকারে উচ্ছ্বাস বিরাজ করছে। আচ্ছা, এই ডাকসু নির্বাচনটা আগামী জাতীয় নির্বাচনের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে এবং আপনার কি মনে হয় এই ব্যাপারে? আসলে আজকে আপনি আমাদের যে সংবাদগুলো যাচ্ছে সেখানে আপনি বলছিলেন যে আসলে বিভিন্ন উপদেষ্টারাই বলছেন যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নির্বাচনী ট্রেনে উঠে গেল বা গাড়িতে উঠে গেল। তাদের বক্তব্যেই কিন্তু স্পষ্ট যে আসলে আগামী যে জাতীয় নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারিতে হওয়ার রোডম্যাপ প্রকাশ করছে নির্বাচন কমিশন, সেই নির্বাচনের যে একটি প্রাক প্রস্তুতি বলা যায়, সেটি কিন্তু এই ডাকসু নির্বাচন। কারণ ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এই বিদ্যাপীঠে যে 40,000 শিক্ষার্থী ভোট দিচ্ছেন তারা প্রত্যেকেই সচেতন এবং এখানে যারা নির্বাচনী প্রচারণা করছেন প্রার্থীরা, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীরা। ফলে এই নির্বাচনের কেমন সহনশীলতা বজায় থাকে, এই নির্বাচনে কতটা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা যায় এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের কোনো পক্ষপাতমূলক অভিযোগ ওঠে কিনা, সেটি কিন্তু শুধু বাংলাদেশ না, আমরা যতটুকু জানতে পারছি যে কূটনৈতিক মহলও কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ফলে অন্তর্বর্তী সরকার যেটি এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, সেই সরকারের কাছে কিন্তু এই ডাকসু নির্বাচনটা অ্যাসিড টেস্টের মতো। তারা যদি এই ডাকসু নির্বাচন সঠিকভাবে এবং পক্ষপাত মূলক হচ্ছে না এরকম একটি অবস্থায় যদি এটি শেষ করতে পারে এবং ডাকসুর পরিবেশ স্বাভাবিক থাকে, তাহলে আগামী নির্বাচনের পথে কিন্তু এই সরকার অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে এবং এটিকে অনেক ক্ষেত্রে মডেল হিসেবে ইউজ করবে। যদিও জাতীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন একই রকম না, তবে এখানে আমরা কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে এখন আওয়ামী লীগ কিন্তু নির্বাচনী কার্যক্রমের বাইরে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ আছে, রাজনৈতিক কর্মকাণ্ড। নির্বাচন কমিশনেও তাদের কোনো প্রতীক নাই এখন। ফলে এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থিতা করছেন তাদেরই কিন্তু বৃহত্তর যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। ফলে ওই নির্বাচনেও এই ধরনের বা এই সমর্থিত প্রার্থীরাই সেখানে অংশগ্রহণ করবে, যার কারণে জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন একটি সিমিলার একটি ব্যবস্থার মধ্যে আনা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি আসলে মিনি পার্লামেন্ট বলা হচ্ছে বাংলাদেশের এখন। যার কারণে অবশ্যই আগামী জাতীয় নির্বাচনের এই ডাকসু নির্বাচন কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং এখানে ফলাফল কি হচ্ছে সেটি প্রভাব ফেলবে। আচ্ছা, আমরা প্রত্যাশা রাখছি যেন আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। আদিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিবের সঙ্গে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এতে মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 21 জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই অবরোধ করা হয়েছে। মঙ্গলবার সকাল 8:30 থেকে ভাঙ্গার পুকুরিয়া ও সোয়াদি সহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ করেন কয়েক হাজার স্থানীয় জনতা। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন বন্ধ হয়ে গেছে। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর 5 আসন পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন তারা। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আমিতি ইউনিয়ন এমন আলগি ইউনিয়ন নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না। আমাদের আমাদের বাপদাদা 14 গোষ্ঠী হামিদি গঠন করছে। আমাদের স্থান এখানে। আমরা কখনোই হামিদি ভাঙ্গা থানায় যাবে না, নগরকান্দা থানায় যাবে না। আমরা ভাঙ্গার লোক, আমরা ভাঙ্গে থাকতে চাই। এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না, হামিদির লোক। বাংলার মাটি মানুষের রাজনীতি চালু করতে হবে। এই বাংলায় যাতে আমাদের সালতার সাথে যেতে না হয়, নির্বাচন কমিশনকে আমি পরিষ্কার ভাষায় বলে দেওয়ার চাই, ভাঙ্গাবাসীর দামে যাতে কোনো কর্মে নির্বাচন কমিশনার আপনাকে কে সাহস দিয়েছে? কুয়ালন্দ ঘাটে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙা, মারামারিতে আহত নিহত, সম্পদ লুটপাট, কবর হতে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অপরাধে স্থানীয় মসজিদের ইমাম সহ এ পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙা, মারামারিতে আহত নিহত, সম্পদ লুটপাট, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অপরাধে আজ সকাল পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আজ ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাজার ভাঙা, মারামারিতে আহত নিহত, সম্পদ লুটপাট, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন। সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগের মামলায় সাবেক সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে গ্রেফতার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে একই মামলায় কারাগারে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ভূঁইয়া শফিকুল ইসলাম সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খান সহ অন্যদের সঙ্গে গোপন আতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। ভূঁইয়া শফিকুল ইসলাম 2013 সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে 2015 সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়। কেউ মারা গেছেন, কেউ বহু আগে থেকেই থাকেন না গ্রামে, আবার কেউ ভিক্ষা করেন। এমন ব্যক্তিদের নামে তোলা হয়েছে লাখ লাখ টাকা ঋণ, যা তারা জানেনই না। শেরপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর একটি প্রকল্পে এমন অনিয়ম উঠে এসেছে অনুসন্ধানে। তার অভিযোগ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসন। শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভিটে মাটিহীন ফুলবানু অসুস্থ স্বামীকে নিয়ে গাঢ় পাহাড়ে ভিক্ষাবৃত্তি করে কোনো মতে দিন চালাচ্ছেন। থাকেন অন্যের একটি পরিত্যক্ত ঘরে। সম্প্রতি জানতে পারেন তার নামে 1 লাখ টাকা ঋণ তোলা হয়েছে। একথা শুনেই চিন্তায় স্ট্রোক করেছেন স্বামী। আমরা ভিক্ষা করে খাই, ম্যাগি খাই, চায়া খাই, এইটা রাখি বেদম আগে জুলুম দেয়, আমরা রাখি বেদম লাখ টাকা তুলি আমরা দুর্নাম না করলো, আমরা এটা বিশ্বাস চাই। আমার কি এর আমার নাম দুর্নাম দেয় করলো, আমি কি 1 লাখ টাকার যোগ্য তো? এমন ঘটনা ঘটেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মানিককুড়ায়। গ্রামের শতাধিক ব্যক্তির নামে SDF হতে তোলা হয়েছে ঋণ। এদের মধ্যে কেউ মারা গেছেন, কেউ বহু আগে থেকেই থাকেন না গ্রামে, আবার কেউ ভিক্ষা করেন। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ প্রকল্পে চলছে এমন অনিয়ম। গ্রামের প্রায় শতাধিক ব্যক্তির নামে এমন প্রতারণার ফাঁদ পেতেছেন SDF, জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে এসব অনিয়মের বিষয় জানতে চাইলে অস্বীকার করেন SDF এর ঝিনাইগাতি উপজেলার ক্লাস্টার অফিসার হারাধন মোহন। তবে অভিযোগ সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসন। আমাদের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিকপুরা গ্রামে যে SDF সমিতির বিরুদ্ধে যে অভিযোগটি আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি,
সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। কেবল মানিককোড়া গ্রামেই নয়, শেরপুরে এসডিএফ এর ৪৫টি অফিসে এমন প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০২১ সালে কোভিড-১৯ সংকট ও জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বিশ্বব্যাংকের ৪২,০০০ কোটি টাকার এমন প্রকল্প নেন হাসিনা সরকার। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল নেপাল। দেশটির বিভিন্ন প্রান্তে চলছে অগ্নিসংযোগ ও ভাঙচুর। কারফিউ জারির পরও মঙ্গলবার সকাল থেকে নতুন বানেশ্বর সহ রাজধানী কাঠমান্ডুর নানা এলাকায় বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। অনেকে মনে করছেন চলমান এই বিক্ষোভ কেপি শর্মা ওলির সরকারকে পতনের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদ্দেল এবং প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঘুরে বেড়াচ্ছে এবং ভাঙচুর করছে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড ও শের বাহাদুর দেওবা এবং জ্বালানি মন্ত্রী দীপক খাড়কার বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে বিক্ষোভে উত্তাল রাজধানী কাঠমান্ডু। পুলিশের গুলিতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু ফেসবুক নিষেধাজ্ঞা নয়, সরকারের দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভও ফেটে পড়েছে এই আন্দোলনে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। খাতায় কলমে প্রতিবাদের নেতৃত্বে আছে নেপালের জেনজি অর্থাৎ তরুণ প্রজন্ম। সোমবারের বিক্ষোভেও সামনের সারিতে দেখা গিয়েছে স্কুল কলেজের পড়ুয়াদের। তবে শুধু ফেসবুক ব্যবহারের নিষেধাজ্ঞার জন্যই এই প্রতিবাদ, এমনটা মনে করছেন না অনেকেই। সম্প্রতি সে দেশের সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ ২৬টি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সকাল থেকে শুরু হয় প্রতিবাদ। বেলা গড়াতেই পরিস্থিতি স্থানীয় পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে বাইরে বেরিয়ে যায়। ছাত্র যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। ছোড়া হয় রাবার বুলেটও। কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনা। তবে কি কেবল ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞার জন্যই এই প্রতিবাদ? এমনটা মনে করছেন না অনেকেই। কারণ নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। দেশে আর্থিক বৈষম্য নিয়েও ক্ষোভ বাড়ছিল ছাত্র যুবদের মধ্যে। মনে করা হচ্ছে আগে থেকে পুঞ্জীভূত হওয়া ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে রোববার। নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অপব্যবহার রোধে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিবন্ধিত না হওয়ায় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় নেপাল। নেপাল সরকার বলছে, ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে, যেখানে ৩ কোটি জনসংখ্যার ৯০% ইন্টারনেট ব্যবহার করেন। যদিও বিক্ষোভকারীদের দাবি, বিরোধী কণ্ঠস্বর দমন করতেই ওই কাণ্ড ঘটিয়েছে সরকার। গেল ২৮ আগস্ট নেপাল সরকার জানিয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে পরবর্তী ৭ দিনের মধ্যে সরকারের খাতায় নাম নথিভুক্ত করাতে হবে। ৩রা সেপ্টেম্বর সেই সময়সীমা শেষ হয়। অধিকাংশই সমাজ মাধ্যমই নেপালের সরকারি নির্দেশ মানেনি। পরে ৪ সেপ্টেম্বর ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ সহ ২৬টি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশের যুব সমাজের মধ্যে ক্ষোভের আঁচ পেয়ে আগেই নেপালের নানা অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল সে দেশের সরকার। তবে টিকটক নিয়ে নিষেধাজ্ঞা না থাকায় সেটির মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে তোলেন প্রতিবাদীরা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া মহাদেশের ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই আবারও শুরু হতে যাচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত 8:30টায় আবুধাবির শেখ জায়েদ
স্টেডিয়ামে আফগানিস্তান হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরের। বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপের ফরম্যাট পরিবর্তন হয়। সামনে যে ফরম্যাটের বিশ্বকাপ থাকে সেই ফরম্যাটে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ ক্রিকেট। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। এই কারণে এবারের এশিয়া কাপও অনুষ্ঠিত হচ্ছে টি-20 ফরম্যাটে। এবারের এশিয়া কাপকে ঘিরে ক্রিকেট বিশ্বে এরই মধ্যে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত করেছে আধুনিক ভেন্যু, আর মাঠে নামতে যাচ্ছে এশিয়ার শক্তিশালী ৮টি দল। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, ওমান এবং হংকং। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনীতির পাড়া থেকে শুরু করে সব মহলে আলোচনায় ডাকসু নির্বাচন। ফলাফলে প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও মত বিশ্লেষকদের। চলছে ডাকসুর ভোট গ্রহণ। 2টি ব্যালট পেপারের পোলিং অফিসারকে অব্যাহতি, দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 21 জেলার। আটকা পড়ছে শত শত যানবাহন, ভোগান্তিতে যাত্রীরা। নেপালে কারফিউ ভেঙে আবারও রাজপথে তরুণরা। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে আগুন, ফেসবুক নিষেধাজ্ঞার জন্যই প্রতিবাদ নয় মত অনেকের। এবং আজ পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরের। জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।